নমস্কার। আজকের ভিডিও শুরুতেই প্রথমে দেখিয়ে দিই আমার পরম প্রিয় ছাত্রীরা কি মন্তব্য করছে। আর সেটা দেখানোর পরেই আমরা আজকে শুরু করছি একটা অভিনব কৌশলে খুব সংক্ষিপ্ত আকারে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 6th সেমিস্টার হিস্টোরি মাইনর সাজেশন 2026। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের ইতিহাসের যে সিলেবাস আছে সেটা অনেক অনেক সিলেবাস। তোমাদের 8টি অধ্যায় পড়তে হয়। আমার কাছে সেই সিলেবাসের অংশ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। 8টা অধ্যায় তোমাদের পড়তে হয়। এই 8টা অধ্যায় পড়তে গেলে আমাদের অনেকটা সময় লাগবে, কিন্তু আমরা অতি সংক্ষিপ্তভাবে তোমাদের এই স্বল্প সময়ের ব্যবধানে আর কয়েকদিন পরে তোমাদের পরীক্ষা, আমরা সেই সাজেশানটা তোমাদের হাতে আমরা তুলে দিচ্ছি। তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো, দেখে নাও যে কি প্রশ্ন তোমাদের 2026 সালে পরীক্ষায় আসবে, এবং আমরা বলে দিচ্ছি 100% কিন্তু কম তোমরা পাবে। ছাত্রছাত্রীর প্রথমে যে মন্তব্যটা দেখেই তোমরা বুঝতে পারবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সুতরাং বৃষ্টির কিছু আওয়াজ হয়তো তোমাদের এই ভিডিওতে আসতে পারে, যার ফলে একটু শব্দগত সমস্যা হতে পারে। তবুও আমরা চেষ্টা করব যে লিখিতভাবে দেওয়ার জন্য। তো আমাদের প্রথমে আমরা শুরু করব 3 দাগ থেকে, কারণ 3 দাগে তোমাদের প্রশ্ন আসে বড় প্রশ্ন, আর এই বড় প্রশ্নগুলি হচ্ছে চ্যালেঞ্জিং প্রশ্ন, আর সেই চ্যালেঞ্জটি কিন্তু আমরা এই মুহূর্তে আমরা অ্যাকসেপ্ট করলাম। 1 দাগে যে প্রশ্ন করবে বড় প্রশ্ন, সেই প্রশ্ন আমরা দুটি প্রশ্ন দিয়ে দিচ্ছি। দুটো প্রশ্ন করলে অবশ্যই অবশ্যই তোমাদের একটি প্রশ্ন আসবে। দেখে না, ফরাসি বিপ্লবের উদ্ভবের পশ্চাতে সামাজিক ও অর্থনৈতিক পটভূমি আলোচনা করো। ফরাসি বিপ্লবের উদ্ভবের পশ্চাতে সামাজিক ও অর্থনৈতিক পটভূমি আলোচনা করো। নেক্সট স্টার্ট করছেন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। আর দেখে যাবে যে দুটি প্রশ্ন, ঠিক ফরাসি বিপ্লবের আদর্শ, ফরাসি বিপ্লবের আদর্শ অর্থাৎ স্বাধীনতা, সাম্য এবং মৈত্রী। স্বাধীনতা, সাম্য এবং মৈত্রী ইউরোপের অন্যান্য দেশে কীভাবে ছড়িয়ে পড়েছিল তা আলোচনা করে। আর যে প্রশ্নটা খুবই সাহিত্য সম্পন্ন সেটা হলো, ফরাসি বিপ্লব কি কেবলই একটি ফরাসি ঘটনা ছিল? ফরাসি বিপ্লব কি কেবলই একটি ফরাসি ঘটনা ছিল, নাকি এর চরিত্র ছিল বিশ্বজনীন? আলোচনা করে। এটা সাহিত্য গুণ সম্পন্ন একটা প্রশ্ন। এবার আসবো আমরা দ্বিতীয় অধ্যায়। সেখানে তোমাদের পড়তে হবে নেপোলিয়নের যুগ ও তার পরের ঘটনা। এখানে আমরা 3টি প্রশ্নই দিয়ে দেবো। 3টি প্রশ্নের মধ্যে আমরা বলে দেবো কোন প্রশ্নটা তোমাদের সবচেয়ে ভালো করে করতে হবে। দেখে নাও, নেপোলিয়ন বোনাপার্টের আভ্যন্তরীণ সংস্কার বর্ণনা করো। নেপোলিয়ন বোনাপার্টের আভ্যন্তরীণ সংস্কার বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, নেপোলিয়নের পতনের জন্য মহাদেশীয় অবরোধ প্রথা বা ব্যবস্থা কতটা দায়ী ছিল? আলোচনা করো। এর মধ্যে আর যে প্রশ্নটা দেখে যাবে, নেপোলিয়ন ছিলেন ফরাসি বিপ্লবের ধ্বংসকারী ও রক্ষাকর্তা। নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফরাসি বিপ্লবের ধ্বংসকারী ও রক্ষাকর্তা। উক্তিটি বিশ্লেষণ করো। এটাও সাহিত্য গুণ সম্পন্ন প্রশ্ন। এর মধ্যে নেপোলিয়ন বোনাপার্টের আভ্যন্তরীণ সংস্কার এবং মহাদেশীয় অবরোধ প্রথা বা ব্যবস্থা, এই দুটো প্রশ্ন করে গেলে তোমরা কমন পেয়ে যাবে। ইউনিট 4, এখানে আছে ইতালি ও জার্মানির একাত্মীকরণ। সেখানে তোমাদের আমরা যে প্রশ্নটা আমরা রেখেছি,
ইতালির ঐক্য আন্দোলনে ম্যাসনি এবং গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা করো। ইতালির ঐক্য আন্দোলনে ম্যাসনি এবং গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা করো। প্রথমে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা, ওখানে একটুখানি আমরা ভুল বলেছিলাম, একটু সংশোধন করে নেবে। ইতালির ঐক্য আন্দোলনে ম্যাসনি এবং গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা করো। 3 স্টার্স কোশ্চেন কিন্তু। নেক্সট, বিসমার্কের রক্ত ও লৌহ নীতি। বিসমার্কের রক্ত ও লৌহ নীতি বলতে কি বোঝায়? এই নীতি কিভাবে জার্মানির একত্রীকরণ করতে সাহায্য করেছিল? (1815) সালে ভিয়েনা সম্মেলনের মূল নীতি। 1815 সালের ভিয়েনা সম্মেলনের মূল নীতি ও উদ্দেশ্য সমূহ আলোচনা করো। ইউরোপের পুনর্গঠনে এই সম্মেলন কতটা সফল হয়েছিল আলোচনা করো। দেখে যাবে যে প্রশ্নটি, মেটান্ডিক ব্যবস্থা কি? ইউরোপের ইতিহাসে মেটান্ডিকের রক্ষণশীল নীতির ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। দেখে যাবে যে প্রশ্নটা, 1864 থেকে 1870 সালের মধ্যে কোন 3টি যুদ্ধের মাধ্যমে বিসমার্কের জার্মানির একত্রীকরণ সম্পূর্ণ করেন? যুদ্ধগুলির গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা দেখে যাবে। সর্বশেষ অধ্যায় থেকে দুটো প্রশ্ন দেব, দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। দুটোর মধ্যে একটা প্রশ্ন অবশ্যই আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি বিশদে আলোচনা করো। 3 স্টার কোশ্চেন লিখে নাও, অবশ্যই পরীক্ষায় আসছে। নেক্সট, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। আর এখান থেকে এই যে 3 দাগের মধ্যে যে প্রশ্নগুলো দেখে যাবে, হিটলারের উত্থান ও নাৎসিবাদের বিকাশের বিবরণ দাও। হিটলারের উত্থান এবং নাৎসিবাদের বিকাশের বিবরণ দাও। এই প্রশ্নটা তোমরা দেখে যাবে। এই প্রশ্নগুলো করলে তোমাদের 3 দাগে অবশ্যই তোমরা কমন পেয়ে যাচ্ছ। কোনো রকমভাবে চিন্তা করতে হবে না। আমরা যে প্রশ্নটা বলে দিয়েছি, যে প্রশ্নগুলো বলে দিয়েছি, পরীক্ষা হলে গিয়ে তোমরা 5টি প্রশ্ন দেখতে পাবে 3 দাগে। এই 5টি প্রশ্নই কিন্তু আমরা এখানে বলে দিলাম। এইগুলো একদম ফলো আপ করো, 100% কিন্তু তোমাদের কমন পাবে। আমরা চ্যালেঞ্জ নিচ্ছি। এবার আসবো আমরা 2 দাগ। 2 দাগ মানে আমাদের একটা ভাবাবেগ সেখানে জড়িয়ে থাকে, একটা টেনশন জড়িয়ে থাকে এবং একটা উদ্বিগ্নতার ভাব আমাদের মধ্যে থাকে। কি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হয়, সেখানে বলতে হয় যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। সেখানে মান হচ্ছে 5 করে 10। 2টো প্রশ্ন লিখতে হবে যার মান 5 অর্থাৎ 10। এখান থেকে আমাদের ছাত্রছাত্রীরা অনেকে আমরা দেখেছি যে একটা অভিযোগ কিন্তু তোমাদের দিক থেকে আসে, স্যার কমন পাই না। আমরা বলছি, অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের যে বৃহৎ পরিবার, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটির একটা মাইল ফলো শেষের কবিতা সুন্দরবন। সেই শেষের কবিতা সুন্দরবন কিন্তু প্রকাশ করছে 100% কিন্তু তোমরা কমন পাবে। দেখে নাও, খাতা পেনে লিখে নাও। সাকল্যে কাদের বলা হয়? ফরাসি বিপ্লবে তাদের ভূমিকা কী ছিল? সাকল্যে কাদের বলা হয়?
ফরাসি বিপ্লবে তাদের ভূমিকা কী ছিল? কোট নেপোলিয়নের তাৎপর্য কী? কোট নেপোলিয়নের তাৎপর্য কী? 1938 সালে যে মিউনিক চুক্তি হয়েছিল, সেই মিউনিক চুক্তিটি কি? এখান থেকে দেখে যাবে ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র কি? ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র কি? ফিজিওক্রাট কারা ছিলেন? ফিজিওক্রাট কারা ছিলেন? ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলি আলোচনা করে। এই প্রশ্নটা কিন্তু এই 2 দাগে না আসলেও কিন্তু তোমাদের 3 দাগের পড়বে, কিন্তু ক্রিমিয়ার যুদ্ধ মাথায় রেখে দেবে। কাপড়ের উদ্দেশ্যগুলি কি ছিল? 1917 সালে বলশেভিক বিপ্লবের পটভূমি আলোচনা করো। নেক্সট 3 স্টার কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ফ্যাসিবাদের উত্থানের কারণগুলি আলোচনা করুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ফ্যাসিবাদের উত্থানের কারণগুলি আলোচনা করো। নেক্সট, ফরাসি বিপ্লবের প্রকৃতিতে সন্ত্রাসের রাজত্ব, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। ফরাসি বিপ্লবের প্রকৃতিতে সন্ত্রাসের রাজত্বের প্রভাব ও পরিণতি আলোচনা করো। প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমরা কিন্তু বারবার বলছি। এর পাশে আরেকটা প্রশ্ন যেটা মোস্ট ইম্পর্টেন্ট, বাস্তিল দুর্গের পতন কবে হয়েছিল, এর গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু 2টি প্রশ্ন। কোট নেপোলিয়নের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। কোট নেপোলিয়নের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। নেপোলিয়নের পতনে স্পেনীয় ক্ষত, নেপোলিয়নের পতনে স্পেনীয় ক্ষত বা উপদ্বীপের যুদ্ধের ভূমিকা কি ছিল? পোড়ামাটি নীতি কি আলোচনা করো। শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো? এই প্রশ্নগুলো তোমরা করে গেলে আমরা তোমাদের কথা দিচ্ছি 100% কমন পাবে। আমরা এক দেখে আবার বলে দিচ্ছি, ফরাসি বিপ্লবের উদ্ভাবের পশ্চাতে সামাজিক ও অর্থনৈতিক পটভূমি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। সেই সাথে আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। আমরা এই সাজেশনটা প্রকাশ করলাম তোমাদেরই অনুরোধে, কারণ এই মুহূর্তে আমার পাঠকেন্দ্রের প্রচুর চাপ, 5টি ব্যাচ সামলাতে হয়, পাশাপাশি আছে আমাদের অনলাইনের একটা বৃহৎ কর্মকাণ্ড। কারণ অনলাইনে আমাদের কাছে কিন্তু অসংখ্য ছাত্রছাত্রী পাঠদান নেন এবং তারা খুব সুন্দরভাবে সাফল্যের সাথে তারা উত্তীর্ণ হয় পরীক্ষায়। আশা করছি তোমরাও আজকের যে সাজেশনটা আমরা প্রকাশ করলাম এর থেকে 100% উপকৃত হবে। আর উপকৃত হলে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবে। তোমার কমেন্টসের অপেক্ষায় রইলাম। তবে একটা কথা বলে দিই, আমার অসংখ্য ছাত্রছাত্রী, এই যে আমাদের বৃহৎ পরিবারের 66% ছাত্রছাত্রী যারা আছেন আমাদের চ্যানেল চুপি চুপি তারা দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না, কমেন্টস করেন না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে না। আমরা কিন্তু চিহ্নিত করব, কারণ নেতাজির কথাটা একটু মনে রাখতে হবে আমাদের, গিভ মি ব্লাড আই গিভ ইউ ফ্রিডম, অর্থাৎ গিভ অ্যান্ড টেক। আমি তো তোমাকে নিঃস্বার্থভাবে দিয়ে দিচ্ছি, তাহলে এইটুকু করতে তোমার কি খুব পয়সা খরচ হয়? তাহলে বলো, আমাদের শেষের কবিতা পরিবার তোমার হাতে তুলে দেবে তোমার যা অর্থের ক্ষতি হয়েছে। তো আজকে আমরা ভিডিওটি এখানে রাখছি, আগামী কোনো একটা সময়ে আমরা আসবো, তবে পরবর্তী ভিডিও আমরা প্রকাশ করব
সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 1 নম্বরের অপেক্ষায় থাকো। দেখতে থাকো শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। নমস্কার।